আসসালামু আলাইকুম। সায়েন্স কেয়ার তোমাদেরকে স্বাগতম। আমরা আজকে তৃতীয় অধ্যায়ের পদার্থের গঠন বিষয়ে আলোচনা করব। এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটা অধ্যায়। এখানে প্রত্যেক বছরই এসএসসি পরীক্ষা, বোর্ড পরীক্ষা কিন্তু প্রশ্ন হয়। এটা খুবই গুরুত্বপূর্ণ সহকারে তোমাদেরকে শেখা উচিত। এখানে খুব গুরুত্বপূর্ণ টপিকসগুলো হচ্ছে বোরের পরমাণু মডেল এবং রাদারফোর্ডের পরমাণু মডেল। এই দুইটা মডেল থেকে তুলনামূলকভাবে একটি প্রশ্ন আসে এবং এখানে কিছু প্রশ্ন আছে যেটা হচ্ছে কপারের ইলেকট্রন বিন্যাস স্বাভাবিক নিয়মের চেয়ে ব্যতিক্রম কেন, এবং পটাশিয়ামের সর্বশেষ ইলেকট্রনটি 3d-তে না গিয়ে 4s-এ যায় কেন। আর কিছু ম্যাথমেটিক্যাল কিছু প্রশ্ন আছে যেগুলো প্রায় এখানে আসে। তো তোমরা মনোযোগ সহকারে টপিকগুলো পড়বে, আশা করি গ্রুপটা ফলো করবে। তো আমরা এখন পড়ব পদার্থের গঠন সম্পর্কে। শুরুতে কিছু মৌলিক জিনিসগুলো নিয়ে আমরা আলোচনা করি। যেমন পদার্থ কাকে বলে? পদার্থ হচ্ছে এমন বস্তু যার ভর আছে, আয়তন আছে, জায়গা দখল করে এবং বল প্রয়োগে বাধা প্রদান করে। কেমিস্ট্রিতে এখানে পদার্থ হচ্ছে দুই প্রকার, একটা হচ্ছে মৌলিক পদার্থ আর একটি হচ্ছে যৌগিক পদার্থ। তো মৌলিক পদার্থ কাকে বলে আমরা এখন পড়ব। মৌলিক পদার্থ কাকে বলে? মৌলিক পদার্থ, তো মৌলিক পদার্থ হচ্ছে সেই সকল বস্তু, অর্থাৎ যে সকল পদার্থকে ভাঙলে ওই পদার্থ ছাড়া অন্য কোনো পদার্থ পাওয়া যায় না, তাদেরকে মৌলিক পদার্থ বলে। যেমন আমরা যদি বলি হাইড্রোজেন, এখানে হাইড্রোজেনকে ভাঙলে শুধু হাইড্রোজেন প্লাস হাইড্রোজেন, অর্থাৎ হাইড্রোজেন ব্যতীত কিন্তু অন্য কোনো পদার্থ পাওয়া যাচ্ছে না। তো এখানে হাইড্রোজেন হচ্ছে একটা মৌলিক পদার্থ। আবার যদি বলি অক্সিজেন, এখানে অক্সিজেন একটা মৌলিক পদার্থ, কারণ অক্সিজেনকে ভাঙলে অক্সিজেন প্লাস অক্সিজেন, অর্থাৎ অক্সিজেন ব্যতীত অন্য কোনো পদার্থ পাওয়া যাচ্ছে না। তো এগুলো হচ্ছে মৌলিক পদার্থ। এখন পর্যন্ত আবিষ্কৃত মৌলিক পদার্থের সংখ্যা হচ্ছে 118টি। 118টি মৌলিক পদার্থ থেকে প্রকৃতিতে পাওয়া যায় হচ্ছে 98টি, আর বাকি 20টি মৌল কৃত্রিম বা গবেষণাগারে বিভিন্ন সময় বিভিন্ন বিজ্ঞানী আবিষ্কার করেছেন বা তৈরি করেছেন। তো আমরা দেখলাম যে মৌলিক পদার্থ হচ্ছে ওই সকল পদার্থ যাদেরকে ভাঙলে ওই পদার্থ ছাড়া অন্য কোনো পদার্থ পাওয়া যায় না, তাদেরকে মৌলিক পদার্থ বলে। তো যৌগিক পদার্থ কাকে বলে? এটা একদম সিম্পল একটা জিনিস, যে যৌগিক পদার্থ হচ্ছে যৌগিক পদার্থ। যৌগিক পদার্থ হচ্ছে ওই সকল বস্তু যাদেরকে ভাঙলে এক বা একের দুই বা ততোধিক মৌলিক পদার্থ পাওয়া যায়, তাদেরকে যৌগিক পদার্থ বলে। যেমন আমরা যদি দেখি যে পানির সংকেত, সরল একটা সংকেত যে পানির সংকেত, এখানে পানিকে যদি আমরা ভাঙি তাহলে কিন্তু পাওয়া যাবে কি, পানিকে ভাঙলে পাওয়া যাবে হাইড্রোজেন আর হচ্ছে কি অক্সিজেন, হাইড্রোজেন প্লাস কি অক্সিজেন। অক্সিজেন কি এইভাবে লিখতে হয়, হাইড্রোজেন প্লাস অক্সিজেন। এখানে হাইড্রোজেন হচ্ছে একটি মৌলিক পদার্থ এবং অক্সিজেন হচ্ছে কি আরেকটি মৌলিক পদার্থ। যেহেতু পানিকে ভাঙলে একের অধিক মৌলিক পদার্থ পাওয়া যায়, তাহলে পানি হচ্ছে কি এখানে একটি যৌগিক পদার্থ। আবার যদি আমরা দেখি চুনাপাথর, চুনাপাথরের সংকেত কি ক্যালসিয়াম কার্বনেট। এই চুনাপাথরকে যদি আমরা ভাঙি তাহলে এখানে কি পাওয়া যাবে, ক্যালসিয়াম অক্সাইড প্লাস হচ্ছে কার্বন ডাইঅক্সাইড। যেহেতু ক্যালসিয়াম অক্সাইডকে ভাঙলে, যেহেতু ক্যালসিয়াম কার্বনেটকে ভাঙলে ক্যালসিয়াম অক্সাইড আর কার্বন ডাইঅক্সাইড পাওয়া যায় দুইটা, এগুলোও হচ্ছে অবশ্য আবার যৌগিক পদার্থ। এটাকে ভাঙলে পাওয়া যায় ক্যালসিয়াম প্লাস অক্সিজেন, এটাকে ভাঙলে পাওয়া যায় কার্বন প্লাস হচ্ছে কি অক্সিজেন, অর্থাৎ ক্যালসিয়াম কার্বনেট একটি যৌগিক পদার্থ। তো আমরা মৌলিক পদার্থ আর যৌগিক পদার্থ সম্পর্কে জানলাম। যৌগিক পদার্থের সংখ্যা পৃথিবীতে অগণিত, অসীম, অর্থাৎ যৌগিক পদার্থের সঙ্গে একটার সাথে আরেকটা মৌলিক পদার্থ মিশ্রিত যৌগিক পদার্থ আবিষ্কৃত হতে থাকে। এখন আমরা পড়ব যে মৌলিক কণা, অর্থাৎ পদার্থের মৌলিক কণা কয়টি ও কী কী। পদার্থের মৌলিক কণা হচ্ছে তিনটি, সেটা হচ্ছে কি ইলেকট্রন, প্রোটন আর হচ্ছে নিউট্রন। তো আমরা জানবো যে ইলেকট্রন কি।
ইলেকট্রন কি? ইলেকট্রন হচ্ছে পরমাণুর একটি মূল কণিকা যার আধান বা চার্জ নেগেটিভ বা ঋণাত্মক। ইলেকট্রনের আধান হচ্ছে -1.6 ইন্টু 10⁻⁻19 কুলম্ব। এই কুলম্ব হচ্ছে আধানের কি একক? এই কুলম্ব হচ্ছে আধানের একক। অর্থাৎ ইলেকট্রন হচ্ছে পরমাণুর একটি মূল কণিকা যার আধান বা চার্জ ঋণাত্মক বা নেগেটিভ। ইলেকট্রনের ভর হচ্ছে 9.1 ইন্টু 10⁻⁻28 গ্রাম অথবা 9.1 ইন্টু 10⁻31 কেজি। অর্থাৎ এটা তোমাদেরকে শিখতে হবে যে গ্রামে হলে 9.1 ইন্টু 10⁻⁻28 গ্রাম, আর যদি কেজিতে হয় তাহলে হচ্ছে 31 হবে কেজি। এখন আমরা পড়বো যে প্রোটন কাকে বলে। প্রোটন হচ্ছে পরমাণুর আরেকটি মূল কণিকা যার আধান বা চার্জ হচ্ছে কি পজিটিভ বা ধনাত্মক। আর প্রোটনের চার্জ হচ্ছে ইলেকট্রনের চার্জের বিপরীত, অর্থাৎ এখানে প্লাস হবে 1.6 ইন্টু 10⁻⁻19 কুলম্ব। এখন আমরা পড়ব নিউটন। নিউটন হচ্ছে পরমাণুর আরেকটি মূল কণিকা যার আধান বা চার্জ হচ্ছে নিরপেক্ষ, অর্থাৎ এখানে এটা চার্জ নিরপেক্ষ, এটা ধনাত্মক না ঋণাত্মক না। আচ্ছা, এই বিষয়ে আমরা পরে আরও জানবো। তো এখন আমরা শিখব পারমাণবিক সংখ্যা। পারমাণবিক সংখ্যা হচ্ছে এগুলো মৌলিক জিনিস, সেই জন্য এগুলো আমরা শর্ট করে বলতেছি। প্রোটন সংখ্যা বা পারমাণবিক সংখ্যা কাকে বলে? পারমাণবিক সংখ্যা হচ্ছে কোনো পরমাণুতে উপস্থিত প্রোটনের সংখ্যাকেই ওই পরমাণুর পারমাণবিক সংখ্যা বলে। অর্থাৎ প্রোটন সংখ্যা আর পারমাণবিক সংখ্যা প্রায় সেম জিনিস। যেমন একজন মানুষের দুইটা নাম থাকে, একটা নিকনেম থাকে, একটা ডাক নাম, আরেকটা হচ্ছে আসল নাম। তো নিকনেম থাকে। তো এরকমভাবে প্রোটন সংখ্যা বা পারমাণবিক সংখ্যা হচ্ছে, যেমন কার্বনের পারমাণবিক সংখ্যা হচ্ছে আমরা জানি কত, 6। এই 6 হচ্ছে কার্বনের এটা পারমাণবিক সংখ্যা। আবার আরেকভাবে বলতে পারি যে কার্বনের প্রোটন সংখ্যা হচ্ছে কত, 6। এখন আমরা পড়বো নিউক্লিয়ন সংখ্যা। এটা খুবই গুরুত্বপূর্ণ, এটা সৃজনশীলের কথায় আসে যে নিউক্লিয়ন সংখ্যা বা ভর সংখ্যা কাকে বলে। নিউক্লিয়ন সংখ্যা বা ভর সংখ্যা হচ্ছে কোনো পরমাণুতে উপস্থিত প্রোটনের সংখ্যা এবং নিউটন সংখ্যার যোগফলকে ওই পরমাণুর নিউক্লিয়ন সংখ্যা বলে। তার আগে আমরা নিউটন সংখ্যা কিভাবে বের করতে হয় সেটা শিখব। তো এখন আমরা শিখব যে কোনো পরমাণুতে ভর সংখ্যা আর যদি পারমাণবিক সংখ্যা বা প্রোটন সংখ্যা দেওয়া থাকে তাহলে আমরা নিউটন সংখ্যা কিভাবে বের করব। যেমন সোডিয়াম, আমরা জানি সোডিয়ামের পারমাণবিক সংখ্যা 11, এর ভর সংখ্যা হচ্ছে 23। তো নিউটন সংখ্যা বের করার একটা সূত্র আছে, নিউটন সংখ্যা বের করার সূত্র হচ্ছে এই ভর সংখ্যা থেকে পারমাণবিক সংখ্যা বা প্রোটন সংখ্যা বিয়োগ করতে হয়। অর্থাৎ 23 মাইনাস হচ্ছে কত, 11, বিয়োগ করলে কত আসে, 12। তার মানে নিউটন সংখ্যা হচ্ছে 12। অর্থাৎ নিউটন সংখ্যা বের করার সূত্র হচ্ছে ভর সংখ্যা মাইনাস হচ্ছে প্রোটন সংখ্যা সমান হচ্ছে নিউটন সংখ্যা। যেমন আমরা যদি এখন আরেকটি মৌলের যদি নিউটন সংখ্যা যদি বের করি, যেমন ক্লোরিনের আমরা জানি পারমাণবিক সংখ্যা হচ্ছে 17, ভর সংখ্যা হচ্ছে 35.5। তো আমরা যদি এই পরমাণুর যদি নিউটন সংখ্যা বের করতে চাই তাহলে কি করতে হবে? নিউটন সংখ্যা বের করার সূত্র আমরা জানি যে ভর সংখ্যা মাইনাস হচ্ছে কি প্রোটন সংখ্যা। তো এখানে ভর সংখ্যা হচ্ছে 35.5 মাইনাস প্রোটন সংখ্যা হচ্ছে 17, বিয়োগ করলে আসে 18.5। তো এটা হচ্ছে নিউটন সংখ্যা। তো আমরা শিখলাম যে নিউটন সংখ্যা কিভাবে বের করতে হয়। এখন আমরা শিখব পরমাণুর দুটি মডেল। পরমাণুর গঠন সম্পর্কে বিভিন্ন বিজ্ঞানী বিভিন্ন সময় বিভিন্ন মডেল প্রদান করেছেন। তার মধ্যে গুরুত্বপূর্ণ নবম দশম শ্রেণীতে আছে যে বোরের পরমাণু মডেল এবং রাদারফোর্ডের পরমাণু মডেল। বোরের পরমাণু মডেল আগে আমরা পড়ব, রাদারফোর্ডের পরমাণু মডেল 1911 খ্রিস্টাব্দে বা 1911 সালে বিজ্ঞানী নিলস বোর পরমাণুর গঠন সম্পর্কে একটি মডেল প্রদান করেন যাকে বলা হয় কি রাদারফোর্ডের পরমাণু মডেল। সেই রাদারফোর্ডের পরমাণু মডেলটা হচ্ছে, যেমন আমরা যদি দেখি রাদারফোর্ডের পরমাণু মডেলটা হচ্ছে এই টাইপের একটা মডেল।
রাদারফোর্ডের পরমাণু মডেলটা হচ্ছে এই টাইপের একটা মডেল যেখানে ইলেকট্রনগুলো চতুর্দিকে ঘুরতে পারে। তবে আমি বোরের পরমাণু মডেলটা আগে আঁকবো, তারপরে তোমাদের রাদারফোর্ডের পরমাণু মডেলটা বোঝাবো। যেমন ধরি যে সোডিয়াম, আমরা সোডিয়ামের ইলেকট্রন বিন্যাস যদি করি, সোডিয়ামের ইলেকট্রন বিন্যাস হচ্ছে সোডিয়ামের পারমাণবিক সংখ্যা 11, 1s2, 2s2, 2p6, 3s1। এটা হচ্ছে সোডিয়ামের পরমাণু মডেল। তো সোডিয়ামের কক্ষপথ সংখ্যা কত? 3। আচ্ছা, আমরা আবার সংক্ষেপে এভাবে লিখতে পারি 281। এটা অষ্টম শ্রেণী পর্যন্ত এইভাবে থাকে। এটা কক্ষপথ সংখ্যা হচ্ছে 3টা। তাহলে আমরা যদি সোডিয়ামের পরমাণু মডেলটা যদি অঙ্কন করি তাহলে সেটা কেমন হবে? শুরুতে এটা নিউক্লিয়াস, কক্ষপথ সংখ্যা 3টা, ফার্স্ট শক্তি স্তরে ইলেকট্রন আছে 2টা, পরের শক্তি স্তরে ইলেকট্রন আছে 8টি, তার শেষ শক্তি স্তরে ইলেকট্রন আছে কিন্তু 1টি। এটা হচ্ছে কি সোডিয়ামের পরমাণু মডেল। আচ্ছা, তো এখন আমরা পড়বো রাদারফোর্ডের পরমাণু মডেল। তো রাদারফোর্ডের পরমাণু মডেলে বিজ্ঞানী রাদারফোর্ড কিন্তু শুরুতে বলেছেন যে পরমাণুর একটি কেন্দ্র আছে, এই কেন্দ্রের নাম হচ্ছে কি নিউক্লিয়াস। পরমাণুর একটি কেন্দ্র আছে, এই যে এটা হচ্ছে কেন্দ্র, এটার নাম হচ্ছে কি নিউক্লিয়াস। পরমাণুর একটি কেন্দ্র আছে, এই কেন্দ্রের নাম হচ্ছে নিউক্লিয়াস। নিউক্লিয়াসের ভেতরে থাকে কি প্রোটন আর নিউট্রন। এখানে পিতে প্রোটন আর এনতে নিউট্রন বোঝাচ্ছি। নিউক্লিয়াসের ভেতরে থাকে প্রোটন আর নিউট্রন। যেহেতু প্রোটন হচ্ছে ধনাত্মক আর নিউট্রন হচ্ছে চার্জ নিরপেক্ষ, সেজন্য নিউক্লিয়াস হচ্ছে কি ধনাত্মক চার্জযুক্ত। নিউক্লিয়াস হচ্ছে ধনাত্মক চার্জযুক্ত, আর এর চতুর্দিকে ইলেকট্রনগুলো ঘুরতে থাকে। ইলেকট্রন হচ্ছে কি ঋণাত্মক চার্জযুক্ত। অর্থাৎ পরমাণুর একটি কেন্দ্র আছে, সেই কেন্দ্রের নাম হচ্ছে নিউক্লিয়াস। নিউক্লিয়াসের ভেতরে থাকে প্রোটন আর নিউট্রন, আর এর চতুর্দিকে ইলেকট্রনগুলো ঘুরতে থাকে। এখানে নিউক্লিয়াসের ভেতরে যে কয়টি প্রোটন থাকে নিউক্লিয়াসের বাইরে ঠিক সেই কয়টি ইলেকট্রন থাকে। যেমন সোডিয়ামের ক্ষেত্রে আমরা জানি যে সোডিয়ামের পারমাণবিক সংখ্যা 11, তাহলে প্রোটন সংখ্যা 11। তো এখানে সোডিয়ামের নিউক্লিয়াসের ভেতরে 11টি প্রোটন থাকে, আর সোডিয়ামে 11টি ইলেকট্রন এর চতুর্দিকে ঘুরতে থাকে। সোডিয়ামে যেহেতু আমরা জানি প্রোটন সংখ্যা যেহেতু প্লাস আর ইলেকট্রন সংখ্যা যেহেতু মাইনাস, সেজন্য প্লাসে এবং মাইনাসে কাটা যায়, পরমাণু চার্জ নিরপেক্ষ হয়। অর্থাৎ একটা পরমাণু কি আধান নিরপেক্ষ। 2 নম্বর পয়েন্টে বলা আছে পরমাণুর তুলনায় নিউক্লিয়াসের আকার অত্যন্ত ক্ষুদ্র এবং এর ভেতরে বেশিরভাগ জায়গায় ফাঁকা। আমরা যদি এটিকে যদি একটা পরমাণু কল্পনা করি তাহলে এর নিউক্লিয়াসটা হবে জাস্ট একটা বিন্দুর মতো ফোটা। অর্থাৎ একটা পরমাণুর তুলনায় নিউক্লিয়াসের আকারটা অত্যন্ত ক্ষুদ্র এবং এর ভেতরে যত থাকে সবগুলো স্পেস, অর্থাৎ সবগুলো হচ্ছে ফাঁকা জায়গা। 3 নম্বর পয়েন্টে বলা আছে, এরপরে পয়েন্ট হচ্ছে সৌরজগতে সূর্যকে কেন্দ্র করে যেরকম ভাবে গ্রহগুলো ঘুরে, অনুরূপভাবে নিউক্লিয়াসকে কেন্দ্র করে ইলেকট্রনগুলো ঘুরতে থাকে। তোমরা বাংলাদেশের বিশ্ব পরিচয় বইয়ে পড়েছো যে সেন্টারে থাকে, শুরুতে থাকে সূর্য, এরপরে বিভিন্ন গ্রহ উপগ্রহগুলো কিন্তু কি এর চতুর্দিকে ঘুরতে থাকে। অনুরূপভাবে নিউক্লিয়াসকে কেন্দ্র করে কিন্তু ইলেকট্রনগুলো এর কক্ষপথে ঘুরতে থাকে। সেজন্য কক্ষপথকে সোলার সিস্টেম মডেল বা সৌর মডেলও বলা হয়ে থাকে। এখানে ধনাত্মক চার্জবাহী প্রোটন সংখ্যা অর্থাৎ নিউক্লিয়াস, এখানে ধনাত্মক চার্জবাহী প্রোটন সংখ্যা আর ঋণাত্মক চার্জবাহী ইলেকট্রন সংখ্যা এক ধরনের আকর্ষণ বল অনুভব করে। এই আকর্ষণ বলকে বলা হয় কেন্দ্রমুখী বল। অর্থাৎ ইলেকট্রনগুলো চতুর্দিকে ঘোরার সময় কেন্দ্রের দিকে এক ধরনের আকর্ষণ বল অনুভব করে, কারণ এখানে নিউক্লিয়াসটা হচ্ছে প্লাস আর ইলেকট্রনগুলো হচ্ছে মাইনাস। আমরা জানি বিপরীত ধর্মী আধান পরস্পরকে আকর্ষণ করে, এটা এক ধরনের আকর্ষণ বল অনুভব করে, সেটাকে বলা হয় কেন্দ্রমুখী বল। এবং এটা বিপরীত দিকেও এক ধরনের বল অনুভব করে, সেটাকে বলা হয় কেন্দ্র বিমুখী বল। এই কেন্দ্রমুখী আর কেন্দ্র বিমুখী বল পরস্পর সমান হওয়ার কারণে এক একটি ইলেকট্রন তার কক্ষপথ থেকে ছিটকে পড়ে না, যার যার কক্ষপথে ইলেকট্রনগুলো অবিরত ঘুরতে থাকে।
রাদারফোর্ডের মডেলটাকে, এখানে একটা ক্ষতে প্রশ্ন আসতে পারে যে রাদারফোর্ডের পরমাণু মডেলকে সোলার সিস্টেম মডেল বলা হয় কেন? কারণ সৌরজগতে সূর্যকে কেন্দ্র করে যেরকমভাবে গ্রহ উপগ্রহগুলো ঘুরে, অনুরূপভাবে নিউক্লিয়াসকে কেন্দ্র করে ইলেকট্রনগুলো ঘুরতে থাকে। সেই জন্য রাদারফোর্ডের পরমাণু মডেলকে সোলার সিস্টেম মডেল বা সৌর মডেল বলা হয়। আর বিজ্ঞানী রাদারফোর্ডই প্রথম কক্ষপথ সম্পর্কে ধারণা দেন। এই ছিল যে রাদারফোর্ডের পরমাণু মডেলের সারসংক্ষেপ। তোমরা পরবর্তীতে একাদশ শ্রেণীতে উঠলে আরো বিস্তারিত সম্পর্কে এটা জানতে পারবে। এখন আমরা পড়ব রাদারফোর্ডের পরমাণু মডেলের সীমাবদ্ধতা। রাদারফোর্ডের পরমাণু মডেলের কি সীমাবদ্ধতা? সীমাবদ্ধতা হচ্ছে বিজ্ঞানী রাদারফোর্ড যে তার পরমাণু মডেলে বিভিন্ন তত্ত্ব উপস্থাপন করেছেন, সেই তত্ত্বগুলা উনি কি কি ভুল বলেছেন এবং কি কি আবিষ্কার করতে পারেনি, এই হচ্ছে সীমাবদ্ধতা। তো বিজ্ঞানী রাদারফোর্ডের সীমাবদ্ধতার মধ্যে প্রথমে আছে বিজ্ঞানী রাদারফোর্ড শুধু এক ইলেকট্রন বিশিষ্ট, অর্থাৎ হাইড্রোজেনের ক্ষেত্রে একটি ইলেকট্রন কিভাবে ঘুরে সেই সম্পর্কে বলেছেন। একাধিক ইলেকট্রন কিভাবে সেই কক্ষপথে ঘুরে এই সম্পর্কে কোনো ব্যাখ্যা দিতে পারেনি। অর্থাৎ এই মডেল ইলেকট্রনের কক্ষপথের আকার বা আকৃতি সম্পর্কে কোনো ধারণা দিতে পারেনি। বিজ্ঞানী রাদারফোর্ডের পরমাণু মডেলে পরমাণুর আকার বা আকৃতি কেমন হবে এই সম্পর্কে উনি কোনো ধারণা বা ব্যাখ্যা দিতে পারেননি। বিজ্ঞানী রাদারফোর্ড তার পরমাণু মডেলে বলেছেন তার মডেলটা সোলার সিস্টেম মডেল বা সৌর মডেল। এই কথাটি মোটেও ঠিক নয়, কারণ আমরা জানি যে সূর্যের চতুর্দিকে যে গ্রহ উপগ্রহ ঘুরে এগুলো হচ্ছে চার্জ নিরপেক্ষ, অর্থাৎ এগুলো প্লাসও না মাইনাসও না। কিন্তু বিজ্ঞানী রাদারফোর্ড তার পরমাণু মডেলে বলেছেন যে তার পরমাণু মডেলটা সোলার সিস্টেম মডেল। আমরা জানি এটা যদি একটি পরমাণু হয় তাহলে এর ভেতরে নিউক্লিয়াস আর চতুর্দিকে ইলেকট্রনগুলো ঘুরতে থাকে, আর চতুর্দিকে ইলেকট্রনগুলো ঘুরতে থাকে। তো এখানে ইলেকট্রনগুলো ঋণাত্মক চার্জযুক্ত। আর পরমাণুর ভেতরে সৌর মডেলে সোলার সিস্টেম মডেল বা সূর্যের চতুর্দিকে যে গ্রহ উপগ্রহগুলো ঘুরে এগুলো কোনো চার্জ নেই। তো চার্জহীন বস্তুর সাথে চার্জযুক্ত বস্তুর তুলনা করা মোটেও ঠিক নয়। এদিক দিয়ে রাদারফোর্ডের পরমাণু মডেলটা যুক্তিযুক্ত নয়। একের অধিক ইলেকট্রন বিশিষ্ট পরমাণুগুলোতে ইলেকট্রন কিভাবে বিন্যস্ত হয়ে চতুর্দিকে ঘুরবে এই সম্পর্কেও বিজ্ঞানী রাদারফোর্ডের পরমাণু মডেলে কোনো ব্যাখ্যা দেওয়া হয়নি। ম্যাক্সওয়েলের তত্ত্বানুসারে কোনো বৃত্তাকার কক্ষপথে যদি ইলেকট্রনগুলো ঘুরতে থাকে তাহলে সেটি ক্রমাগত শক্তি হারাতে হারাতে একসময় নিউক্লিয়াসে পতিত হবে। কিন্তু আমরা পরমাণু মডেলের ক্ষেত্রে দেখি এরকম কোনো ঘটনা ঘটেনি। এই ছিল রাদারফোর্ডের পরমাণু মডেলের সীমাবদ্ধতা। এখন আমরা গুরুত্বপূর্ণ একটি টপিকস পড়ব, বোরের পরমাণু মডেল। 1913 সালে বিজ্ঞানী নিলস বোর রাদারফোর্ডের পরমাণু মডেলে যে ভুল ত্রুটিগুলো ছিল এই সম্পর্কিত কিছু ভুল ত্রুটি সংশোধন করে বিজ্ঞানী নিলস বোর পরমাণুর একটি মডেল প্রদান করেন, যাকে বলা হয় কি বোরের পরমাণু মডেল। সেই বোরের পরমাণু মডেল সম্পর্কে আমরা এখন পড়ব। আমরা যদি একটি পরমাণু অঙ্কন করি, যেমন অ্যালুমিনিয়াম, আমরা জানি অ্যালুমিনিয়ামের পারমাণবিক সংখ্যা হচ্ছে 13। ইলেকট্রন বিন্যাস করলে 1s2 2s2 2p6 3s2 3p1। তাহলে এখানে কক্ষপথ সংখ্যা 3টি বা 2 8 3। এখানে কক্ষপথ সংখ্যা 1 2 3 2। এখানে ফার্স্ট কক্ষপথে ইলেকট্রন 2টি, তারপরে কক্ষপথে ইলেকট্রন 8টি, তারপরে কক্ষপথে ইলেকট্রন 3টি। এটা হচ্ছে অ্যালুমিনিয়ামের পরমাণু মডেল। বিজ্ঞানী রাদারফোর্ড বলেছেন পরমাণুতে যে সকল কক্ষপথে ইলেকট্রন ঘুরে এগুলো ইচ্ছামতো কক্ষপথে ঘুরতে পারে না।
কতগুলো অনুমোদিত বৃত্তাকার কক্ষপথে ঘুরে। এই যে এখানে বোরের রাদারফোর্ডের পরমাণু মডেলে যে সীমাবদ্ধতাটা ছিল সেটা হচ্ছে কি, পরমাণুতে ইলেকট্রনগুলো কীরকম কক্ষপথে ঘুরবে সেটার কোনো ব্যাখ্যা দেওয়া হয়নি। বিজ্ঞানী নিলস বোর তার প্রথম কথাতে সেটার উত্তর দিয়েছে যে পরমাণুতে ইলেকট্রনগুলো ইচ্ছামতো কক্ষপথে ঘুরতে পারে না, সেগুলো কতগুলো অনুমোদিত বৃত্তাকার কক্ষপথে ঘুরে। অর্থাৎ নিউক্লিয়াসের চতুর্দিকে ইলেকট্রনগুলো যে ঘুরে সেগুলো আকৃতি হচ্ছে কি বৃত্তাকার। এই বৃত্তাকার অনুমোদিত কক্ষপথগুলোকে বলা হয় কি স্থির কক্ষপথ বা শেল অর্থাৎ অরবিট। এখানে ফার্স্ট কক্ষপথকে বলা হয় কে ইজ ইকুয়াল টু 1 হলে সেটা হচ্ছে কে শেল, n ইজ ইকুয়াল টু 1 হলে সেটা হচ্ছে কে শেল, n ইজ ইকুয়াল টু 2 হলে সেটা হচ্ছে এল শেল, n ইজ ইকুয়াল টু 3 হলে সেটা হচ্ছে এম শেল, আর যদি এরপরে n ইজ ইকুয়াল টু যদি 4 হয় সেটা হচ্ছে কি এন শেল। অর্থাৎ n ইজ ইকুয়াল টু 1 হলে সেটাকে বলা হয় কে শেল, n ইজ ইকুয়াল টু 2 হলে সেটাকে এল শেল, n ইজ ইকুয়াল টু 3 হলে সেটাকে এম শেল, n ইজ ইকুয়াল টু 4 হলে সেটা হচ্ছে এন শেল বা কক্ষপথ। বোর মডেল অনুসারে এই পরমাণুতে ইলেকট্রনগুলো যে নিউক্লিয়াসের চতুর্দিকে যে ঘুরে এটার একটা কৌণিক ভরবেগ থাকবে, সেটার কৌণিক ভরবেগটা হচ্ছে এম ভি আর ইজ ইকুয়াল টু এন এইচ বাই 2 পাই। অর্থাৎ নিউক্লিয়াসের চতুর্দিকে ইলেকট্রনগুলো যে কতগুলো অনুমোদিত বৃত্তাকার কক্ষপথে ঘুরে এর একটা বেগ থাকবে, সেটাকে বলা হয় কৌণিক বেগ। সেই কৌণিক বেগটা হচ্ছে এম ভি আর সমান এন এইচ বাই 2 পাই। এখানে এমটা হচ্ছে ইলেকট্রনের ভর, আমরা ইলেকট্রনের ভর করেছি 9.1 ইন্টু 10⁻³ কেজি। এখানে ভিটা হচ্ছে ইলেকট্রনের বেগ, অর্থাৎ ইলেকট্রন যে কক্ষপথে ঘুরে তার একটা বেগ থাকবে। আর আরটা হচ্ছে কি কক্ষপথের ব্যাসার্ধ, এনটা হচ্ছে কক্ষপথ সংখ্যা। ইলেকট্রনটা যদি ফার্স্ট কক্ষপথে ঘুরে তাহলে এন এর মান হচ্ছে 1, ইলেকট্রন দ্বিতীয় কক্ষপথে ঘুরলে এন এর মান 2, ইলেকট্রন তৃতীয় কক্ষপথে ঘুরলে এন এর মান হচ্ছে 3। এইচ হচ্ছে প্লাঙ্ক ধ্রুবক, এইচ হচ্ছে কি প্লাঙ্কের ধ্রুবক। প্লাঙ্কের ধ্রুবকের মান হচ্ছে কি, প্লাঙ্কের ধ্রুবকের মান হচ্ছে 6.626 ইন্টু 10⁻³ জুল সেকেন্ড। 6.626 10⁻³ জুল সেকেন্ড, এটা হচ্ছে প্লাঙ্কের ধ্রুবক। অথবা এর আরেকটা একক হচ্ছে এম স্কোয়ার কেজি পার সেকেন্ড। তো এই ছিল হচ্ছে নিউক্লিয়াসের চতুর্দিকে ইলেকট্রন যে কক্ষপথে ঘুরে তার কৌণিক ভরবেগের রাশিমালা। তারপরে আমরা পড়ব পারমাণবিক বর্ণালী, যেটা বোরের পরমাণু মডেলের অন্তর্গত। পারমাণবিক বর্ণালী জিনিসটা হচ্ছে, আমরা জানি নিউক্লিয়াসের চতুর্দিকে যে ইলেকট্রনগুলো ঘুরে সেগুলো নিজ নিজ কক্ষপথে ঘুরতে থাকে, এক ইলেকট্রন অন্য কক্ষপথে যায় না। তবে ইলেকট্রনকে যদি কোনোভাবে উত্তেজিত করা হয়, তাপ, চাপ, বিদ্যুৎ ইত্যাদি দ্বারা যদি উত্তেজিত করা হয়, তাহলে সেটি নিম্ন কক্ষপথ থেকে উচ্চ কক্ষপথের দিকে ধাবিত হয়, তার নিম্ন কক্ষপথ থেকে উচ্চ কক্ষপথে যায়। তারপরে যখন পরমাণুটা স্থিতিশীল পর্যায়ে আসে তখন ইলেকট্রনটা আবার সেই উচ্চ কক্ষপথ থেকে নিম্ন কক্ষপথে ফিরে আসে। এই সময় একটা রেখা সৃষ্টি হয় যাকে বলা হয় পারমাণবিক বর্ণালী রেখা। তো এই পরমাণুটাকে যদি কোনোভাবে উত্তেজিত করা হয়, ধরে নিলাম সেই ইলেকট্রনটা প্রথম কক্ষপথ থেকে দ্বিতীয় কক্ষপথে আসলো, পরে সেই ইলেকট্রনটা যখন আবার পরমাণুটা যখন স্থিতিশীল পর্যায়ে আসবে তখন সেই ইলেকট্রনটা আবার উচ্চ কক্ষপথ থেকে নিম্ন কক্ষপথে ফিরে আসবে। তো একটি ইলেকট্রন গেল আবার আসার সময় তাহলে এখানে এক ধরনের রেখা সৃষ্টি হয়, এটাকে বলা হচ্ছে কি পারমাণবিক বর্ণালী রেখা। এখন আমরা পড়ব বোরের পরমাণু মডেলের কিছু সীমাবদ্ধতা রয়েছে। বোরের পরমাণু মডেলের সীমাবদ্ধতা, বোরের পরমাণু মডেলের সীমাবদ্ধতা। বোরের পরমাণু মডেলে শুধু এক ইলেকট্রন বিশিষ্ট, অর্থাৎ যাদের ইলেকট্রন সংখ্যা 1, তাদের পারমাণবিক বর্ণালী ব্যাখ্যা করা যায়। যেমন হচ্ছে হাইড্রোজেনের পারমাণবিক বর্ণালী ব্যাখ্যা করা যায়। কিন্তু একের অধিক ইলেকট্রন বিশিষ্ট পরমাণুতে
বর্ণালী কেমন হবে এই সম্পর্কে বিজ্ঞানী বোর কোনো ব্যাখ্যা দিতে পারেনি। সেই অনুপাতে আমরা জানি লিথিয়ামের L2+, এটারও কিন্তু পারমাণবিক বর্ণালী ব্যাখ্যা করা যাবে, কারণ হাইড্রোজেনের পারমাণবিক সংখ্যা 1, প্রোটন সংখ্যাও 1, ইলেকট্রন সংখ্যাও 1। লিথিয়ামের হচ্ছে এক্ষেত্রে প্রোটন সংখ্যা 3, ইলেকট্রন সংখ্যা ছিল 3, কিন্তু এখানে 2+, কারণ এখানে লিথিয়াম 2টি ইলেকট্রন ত্যাগ করেছে। তার মানে এখানে লিথিয়ামের ইলেকট্রন সংখ্যা আছে কি মোটের উপরে 1, অর্থাৎ যাদের ইলেকট্রন ত্যাগ করার পরে একটি ইলেকট্রন থাকবে তাদের বর্ণালী কিন্তু আমরা এই বোরের পরমাণু মডেল অনুসারে ব্যাখ্যা করতে পারবো। অন্য কোনো পরমাণু বোর তত্ত্ব অনুসারে ব্যাখ্যা করা যায় না। রাদারফোর্ডের পরমাণু মডেল অনুসারে বলা হয়েছে যে পরমাণু যখন নিম্ন কক্ষপথ থেকে উচ্চ কক্ষপথে যায়, উচ্চ কক্ষপথ থেকে নিম্ন কক্ষপথে আসে, তখন একটি পারমাণবিক বর্ণালী রেখা দেখা যায়। কিন্তু বিজ্ঞানীরা এখন গবেষণা করে দেখেছেন যে এখানে অনেকগুলো সূক্ষ্ম সূক্ষ্ম রেখা সৃষ্টি হয়। এই সূক্ষ্ম সূক্ষ্ম অনেকগুলো রেখা কী কারণে তৈরি হয় সেটার ব্যাখ্যা কিন্তু বিজ্ঞানী রাদারফোর্ড দিতে পারেনি। এই ছিল রাদারফোর্ডের পরমাণু মডেল। তো এখানে যে বোর্ড প্রশ্নটা যে হয় সেটা যদি আমরা একটু আলোচনা করি, যে এখানে দুটি পরমাণু মডেল আঁকানো থাকে। একটি বোরেরটা হচ্ছে বিজ্ঞানী রাদারফোর্ডেরটা অনেকটা এইভাবে থাকে, বা একটু 19-20 থাকতে পারে, ইলেকট্রনগুলো থাকে। এটা যদি থাকে এক্স চিত্র, আর এটা হচ্ছে বোরের পরমাণু মডেল। এখানে মাঝপথে কিছু ইলেকট্রন দেওয়া থাকবে। এটা হচ্ছে ওয়াই। তো এখানে গতে বা ঘতে প্রশ্ন আসে যে উদ্দীপকের মডেল দুটির মধ্যে কোনটি অধিক গ্রহণযোগ্য। তো আমরা জানি এটা হচ্ছে কি, এটা হচ্ছে রাদারফোর্ডের পরমাণু মডেল। এটা হচ্ছে রাদারফোর্ডের পরমাণু মডেল, রাদারফোর্ডের পরমাণু মডেল। আর এটা হচ্ছে ওয়াই, হচ্ছে কি বোরের পরমাণু মডেল। হচ্ছে বোরের পরমাণু মডেল। তো এখন রাদারফোর্ডের পরমাণু মডেল অধিক গ্রহণযোগ্য নাকি বোরের পরমাণু মডেল? তো সীমাবদ্ধতার দিকে তাকালে বেশি দেখা যায় যে এই রাদারফোর্ডের পরমাণু মডেলে বেশি সীমাবদ্ধতা রয়েছে। বিজ্ঞানী রাদারফোর্ড যে ভুলগুলো করেছিলেন সেগুলো সংশোধন করে বিজ্ঞানী নিলস বোর পরমাণু একটি মডেল ব্যাখ্যা করেন। ওনার মডেলে কিছু ভুল রয়েছে, তবে দুইটা মডেল তুলনা করলে দেখা যায় যে বোরের পরমাণু মডেলটা কি অধিক গ্রহণযোগ্য, সেটারও কিন্তু উত্তর তোমাদের বইতে রয়েছে। সেটার ব্যাখ্যাটা কি? বিজ্ঞানী রাদারফোর্ডের বড় পরমাণু মডেল বলা হয়েছে যে নিউক্লিয়াসকে কেন্দ্র করে ইলেকট্রনগুলো ঘুরতে থাকে, কিন্তু কীরকম কক্ষপথে ঘুরে এই সম্পর্কে কিন্তু কোনো ব্যাখ্যা দেওয়া হয়নি। কিন্তু বিজ্ঞানী নিলস বোর তার পরমাণু মডেলে বলেছেন নিউক্লিয়াসকে কেন্দ্র করে ইলেকট্রনগুলো কতগুলো অনুমোদিত বৃত্তাকার কক্ষপথে ঘুরে, অর্থাৎ কক্ষপথের আকার বৃত্তাকার বলা হয়েছে। রাদারফোর্ডের পরমাণু মডেল অনুসারে পরমাণুতেই শক্তি শোষণ বা বিকিরণ করলে পরমাণু গঠনে কী ধরনের পরিবর্তন হবে এই সম্পর্কে কিন্তু কোনো ব্যাখ্যা দেওয়া হয়নি। কিন্তু বিজ্ঞানী বোরের পরমাণু মডেলে বলা হয়েছে যখন ইলেকট্রন শক্তি শোষণ করে তখন সেটা নিম্ন কক্ষপথ থেকে উচ্চ কক্ষপথে যায়, আবার যখন শক্তি বিকিরণ করে তখন সেটা উচ্চ কক্ষপথ থেকে নিম্ন কক্ষপথে ফিরে আসে। রাদারফোর্ডের পরমাণু মডেল অনুসারে পরমাণুর পারমাণবিক বর্ণালী ব্যাখ্যা করা যায় না, কিন্তু বোরের পরমাণু মডেল অনুসারে এক ইলেকট্রন বিশিষ্ট পরমাণুর পারমাণবিক বর্ণালী ব্যাখ্যা করা যায়, যেটা আমরা আগে দেখেছি। তো সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা এই জিনিসগুলো আজকে খুব ভালোভাবে শিখবে। আর কোনো সমস্যা হলে বলবে, আমরা পরবর্তী আরও এখানে কিছু ম্যাথমেটিক্যাল প্রবলেম এবং নেক্সট ক্লাসে আমরা শিখব কপারের ইলেকট্রন বিন্যাস, স্বাভাবিক নিয়ম হচ্ছে ব্যতিক্রম, এবং পটাশিয়ামের ইলেকট্রন বিন্যাসটি সর্বশেষ ইলেকট্রন বিন্যাস 3Dতে না গিয়ে 4S যায় কিনা, এটা খুবই গুরুত্বপূর্ণ একটি টপিকস। তো আজকে এই পর্যন্তই, ধন্যবাদ।